বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, আবেগের কাছে হার মানল স্বাস্থ্যবিধি। ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। 47-এই বাংলার পক্ষে সোচ্চার ছিলেন ছাত্রনেতা শেখ মুজিব। নোয়াখালীতে নিহত সাংবাদিকের দেহে শটগানের 62টি স্প্লিন্টার। হল খোলার দাবিতে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। মাতৃভাষায় কথা বলা, শিক্ষা বা সৃষ্টিতে যে আরাম, তা কি অন্য কোনো ভাষায় বা অন্য কোনোভাবে সম্ভব? না। তাই তো 52 রচিত হয়েছিল মায়ের ভাষার জন্য জীবন দেওয়ার অনন্য ইতিহাস। আর সেই ইতিহাসই আজ বিশ্বময় মাতৃভাষা রক্ষার প্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই নিয়েই আমাদের বিশেষ আয়োজন ভাষার আরাম। দেখতে দিনভর চোখ রাখুন এটি নিউজে। এবারে বিস্তারিত। স্বাস্থ্যবিধির কড়াকড়ি ছিল, কিন্তু আবেগের কাছে হার মেনেছে স্বাস্থ্যবিধিও। করোনাকালেও তাই শহীদ মিনারে মানুষের ঢল। অমর একুশে শহীদদের শ্রদ্ধা জানাতে বরাবরের মতোই প্রভাত ফেরির দীর্ঘ সারি। ভাষা শহীদদের স্মরণে জোরালো হলো সবখানে বাংলা ব্যবহারের তাগিদ। করোনাকালে স্বাস্থ্যবিধি মানতে অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে আসেননি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সামরিক সচিবেরা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেত্রীর পক্ষেও। মন্ত্রিসভার সদস্য বা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে মধ্যরাতে শহীদ মিনারে যারাই এসেছেন চেষ্টা করেছেন ভিড় এড়াতে। জাতিসংঘে এখনো বাংলাকে দাপ্তরিক ভাষা হিসাবে গ্রহণ করেনি, স্বীকৃতি দেয়নি। আমরা আজকে 21-এর মঞ্চ থেকে সেই দাবি জানাই। কূটনৈতিকদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের পর পররাষ্ট্রমন্ত্রী উত্তর দেন, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার পদক্ষেপ কতদূর। জাতিসংঘে বলল যে আমাদের কোনো আপত্তি নেই, এই বাবদে যে খরচটা হবে সেই খরচ যদি আমাদের দেশ কিংবা যারা বাংলা ভাষাভাষী দেশ তারা যদি পে করে, তাহলে তারা এবং রাষ্ট্রগুলো যদি পে করলে সমর্থন দেবে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার খুলে দেওয়া হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। মুহূর্তেই নামে হাজারো জনতার ঢল। খানিক ফাঁকা সময় গেলেও ভোরের আলোতে সে ভিড় পরিণত হয় জনস্রোতে। গণতন্ত্র প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি, কারণ 52-র চেতনায় আমাদের চেতনাকে শানিত করেছে। বিভিন্ন রাজনৈতিক দল, প্রতিষ্ঠান আর সংগঠনের ব্যানারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের বেশিরভাগই চেষ্টা করেছেন স্বাস্থ্যবিধি মানতে। শহীদ মিনারে প্রবেশের মুখেও ছিল স্যানিটাইজেশনের ব্যবস্থা, কিন্তু এক ব্যানারে 5 জন আসার নিয়ম মানেননি বেশিরভাগই। স্বাস্থ্যবিধির নিয়ম অনুযায়ী যা হওয়ার কথা সেরকম ভাবে তো করা যাচ্ছে না। সরকার যে ঘোষণা দিয়েছেন আমি এখানে সেটা পুরোপুরি মানা হচ্ছে বলে মনে করছি না। সাবধানতা অবলম্বন করি, বাট এই মুহূর্তে আসলে এখানে যে অবস্থা তাতে আমার একার পক্ষে শুধু মাস্ক ব্যবহার করে নিজের প্রতিরক্ষা মেনটেন করা খুব কঠিন ব্যাপার। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই, কিন্তু সবসময় এত বড় সমাবেশে এটি কর্তৃপক্ষের পক্ষে বা সবার পক্ষে এটি মানা কঠিন। সাধারণ মানুষ বলছেন করোনায় ভয় আছে, কিন্তু 21-এর ভোরে শহীদ মিনারে আসা প্রাণের তাগিদেই।
সেই তাগিদ মেটাতে যে ঝুঁকি তৈরি হয়েছে সেটাকে মেনে নিচ্ছেন প্রায় সবাই। করোনার ভয়ে ভীত যদিও, তারপরে আমাদের যে অস্তিত্বের জায়গা, যে চেতনার জায়গা, মূলত 52 ভাষা আন্দোলনের হাত ধরেই তো 69, তারপরে 71 আমাদের মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন। প্রত্যেকবারই আসি, এখন এবার আমরা স্বাস্থ্যবিধি মেনেই সবাই মিলে এসেছি। সকাল থেকে আমি সূর্যরশ্মি খাচ্ছি, এটা তো আমাকে অ্যান্টিবডি তৈরি করছে এবং আমরা এখন অনেক সচেতন, অনেকেই মাস্ক পরে এসছে। এদিকে প্রধান বিচারপতি জানালেন, সর্বস্তরের আদালতে বাংলায় রায় লেখার প্রচলন হয়ে যাবে বছরখানেকের মধ্যেই। আপনার উইদিন 1 ইয়ার আমি আশা করি সব জাজমেন্টে বাংলায় হয়ে যাবে। প্রধান নির্বাচন কমিশনার বলছেন, নির্বাচনী বিধিমালা সম্পূর্ণ বাংলায় চলার কথা। এই বছরের মধ্যে হয়ে যাবে, মার্চে না হলেও মার্চের পরে হয়ে যাবে। শহীদ মিনার জুড়েই অগুন্তি মানুষের ভিড়ে তরুণদের উপস্থিতি অন্যবারের তুলনায় কিছুটা কম চোখে পড়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় সেগুলোর ব্যানারের পেছনে নেই দীর্ঘ সারি। তাই পুরো আয়োজনে খানিকটা শূন্যতা অনুভবের কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্যান্ডেমিকের উদ্ভূত কারণে সেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধ, সেই কারণে তুলনামূলক উপস্থিতি কম। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রথমবারের মতো চালু হওয়া আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেয়া হয় 3 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে। আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে এসব বিষয়ে ভাষার জন্য জীবন দেওয়ার যে ইতিহাস, সে তো শুধু বাঙালিরই। মাতৃভাষা নিয়ে বাঙালির আবেগ এবং ভালোবাসাও তাই সবার চেয়ে আলাদা। এজন্য পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা এবং বিলুপ্ত মাতৃভাষার গবেষণায় উৎসাহ দিতে চালু হলো আন্তর্জাতিক মাতৃভাষা পদক। প্রথমবার এই পদক পেলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম সহ 3 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠান। মাতৃভাষা ইনস্টিটিউটে এই পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে সেখানে যুক্ত হন। আমার শ্রদ্ধেয় শিক্ষক রফিকুল ইসলাম সাহেবের হাতে পদক তুলে দেওয়া, এটা যে আমার জন্য কত সম্মানের এবং গৌরবের, কিন্তু আমার দুঃখ এখানে যে আমি নিজের হাতে দিতে পারলাম না। তো স্যার, আপনি আমাকে ক্ষমা করবেন যে আমি এই করোনা ভাইরাসের কারণে, আসলে প্রধানমন্ত্রী হলে সব স্বাধীনতা থাকে না, অনেকটা বন্দি জীবন যাপন করতে হয়। ভাষা আন্দোলনে সক্রিয় ছিলেন বঙ্গবন্ধু। পাকিস্তানের গোয়েন্দা রিপোর্টেও যার প্রমাণ মিলেছে, অথচ অনেকেই তার অবদান অস্বীকার করেছে বলে মাতৃভাষা দিবসের এই অনুষ্ঠানে আক্ষেপের সঙ্গে জানান প্রধানমন্ত্রী। এই আন্দোলন করতে যে বারবার আমাদের ছাত্রদেরকে জেলে যেতে হয়, এবং বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে, এবং দীর্ঘদিন তিনি কারাবরণ করেন। কিন্তু মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু তিনি এই বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে তার সংগ্রাম অব্যাহত রাখেন। সেই কথাগুলি কিন্তু একসময় আমাদের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। করোনার মহামারীর মধ্যে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানাতে পারেননি প্রধানমন্ত্রী, সেজন্য নিজের দুঃখের কথা জানালেন তিনি। যেমন আজকে শহীদ মিনারে যেতে পারলাম না, বাংলাদেশে বা ঢাকায় অবস্থান করে শহীদ মিনারে যেতে পারবো না, এটা আজ পর্যন্ত কখনো হয়নি। সেই ছোটোবেলার থেকেই শহীদ মিনারে যাচ্ছিলাম, আজকে এবারই শুধু প্রথম যেতে পারলাম না, এটা একটা দুঃখ থেকে গেল। তারপর এখন আমি এক জায়গায় যেতে গেলে বহু লোক তাদের দায়িত্ব পালন করতে হয়, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে, এবং এই করোনা ভাইরাসে থেকে তারা জন্য সুরক্ষা পায় সে কথা বিবেচনা করেই দীর্ঘদিনের এই অভ্যাস এবং আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারলাম না। প্রধানমন্ত্রী বলেন, ভাষা একটি জাতির পরিচয় বহন করে, এজন্য সব মাতৃভাষা সংরক্ষণের তাগিদ দেন তিনি। হ্যাঁ, আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে আমাদের অবশ্যই অন্য ভাষা শিখতে হবে, বা আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম সেগুলো আমাদের যেমন শিখতে হবে, কিন্তু সেই সাথে সাথে মাতৃভাষাকেও আমাদের শিখতে হবে। আর সেই সাথে আমরা যেমন আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের ভাষাগুলিও যাতে সংরক্ষণ করা যায়, বা তারা সেই ভাষায় যেন শিক্ষা গ্রহণ করতে পারে, তার জন্য আমরা যেমন বিনা পয়সায় বই দিই, আমরা তাদের বইগুলিও কিন্তু সেই ছাপিয়ে বিনা পয়সায় দিয়ে দিচ্ছি, যেন তারাও
তাদের নিজের ভাষা শিখতে পারে এবং নিজের ভাষায় কথা বলতে পারে। এবারও 4 দিনের অনুষ্ঠানের আয়োজন করেছে মাতৃভাষা ইনস্টিটিউট। গণভবন থেকে সেই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভাষাকে সম্মান দেওয়া। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। বাংলা ভাষার জন্য বঙ্গবন্ধুর লড়াই শুরু হয়েছিল দেশভাগের পর থেকেই। 1947 সালেই তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিব বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের লেখাপড়া ও আইন আদালতের ভাষা করার দাবি তুলেছিলেন। ভাষা আন্দোলনকে সর্বজনীন ও সাংগঠনিক রূপ দিতে গিয়ে বঙ্গবন্ধুর ত্যাগ ও নিরলস সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। দেশভাগের পর তুখোর ছাত্রনেতা শেখ মুজিবের বহু রাজনৈতিক অর্জনের কৃতিত্ব নিয়েছিলেন তৎকালীন এ অঞ্চলের প্রথম সারির নেতারা। সব বুঝেও মাতৃভূমি ও মানুষের স্বার্থে তা মেনে নিয়েছিলেন আমাদের জাতির পিতা। ভাষা আন্দোলনের ইতিহাস লিখতে গিয়ে প্রয়াত ভাষা সৈনিক ও গবেষক গাজীউল হক তার বইতে লিখেছেন, বাংলা ভাষার মর্যাদা আদায়ের প্রথম দাবি উত্থাপিত হয় 1947 সালের 6 ও 7 সেপ্টেম্বর গণতান্ত্রিক যুবলীগের প্রথম সম্মেলনে, যাতে যুবলীগের পক্ষে শেখ মুজিব দাবি তুলেছিলেন বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের লিখার বাহন ও আইন আদালতের ভাষা করা হোক, আর সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে তার সিদ্ধান্ত নেবে জনসাধারণ। আর এভাবেই শুরু হয় বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াই। এর পরপরই পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন শেখ মুজিব। 1948 সালের 4 মার্চ ঢাকা ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্সের একটি রিপোর্টে বলা হয়েছে, শেখ মুজিবুর রহমান সহ যারা পূর্ব পাকিস্তানের মুসলিম ছাত্রলীগ গঠনে কাজ করছে তারাই বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সুপারিশ জানিয়ে লিফলেট ছড়াচ্ছে। এর আগে 23 ফেব্রুয়ারি খাজা নাজিমুদ্দিন আইন পরিষদে বলেন, পূর্ব পাকিস্তানের জনগণকে রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে মেনে নিতে হবে। এর তাৎক্ষণিক প্রতিবাদে শেখ মুজিব যোগাযোগ শুরু করেন ছাত্রনেতা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে। 2 মার্চ সব রাজনৈতিক দলের কর্মীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ওই বৈঠকে শেখ মুজিবের প্রস্তাবে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যারা 1948 সালের 11 মার্চ ধর্মঘট আহ্বান করেন। 48-এর ভাষা আন্দোলনে তার যে ভূমিকা এবং যে সংগঠনগুলো তিনি তৈরি করলেন, যে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং পরে যে আওয়ামী লীগ গঠিত হলো, এবং তিনি তো যখন আওয়ামী লীগ গঠিত হয় তখনও তিনি জেলে, কিন্তু তিনি যুগ্ম সম্পাদক হলেন। তার অর্থ তিনি কিন্তু তখনই একটা খুবই ব্যতিক্রমী একজন তরুণ নেতা হিসাবে তিনি চিহ্নিত এবং স্বীকৃত হয়ে গেছেন। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর লড়াই সংগ্রামের আরও অজানা তথ্য পাওয়া যায় 2018 সালে প্রকাশিত সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স অন ফাদার অব দ্য নেশন বইটিতে, যাতে ঠাঁই পেয়েছে শেখ মুজিব সম্পর্কে সেই সময়কার গোপন গোয়েন্দা দলিল। এমন কথা বলা হয়েছে যে তিনি তো জেলে ছিলেন, ভাষা আন্দোলনে আবার কি করলেন। কাজে এই যে মানুষের একটা বৈরী চিন্তা ভাবনা, আমি আশা করি এই ডকুমেন্টগুলি পেলে পরে, কারণ এটা তো ওনার পক্ষে কিছু না, সব ওনার বিপক্ষে। আর বিপক্ষে বলেও আমি কিন্তু সেই সাহস নিয়েই এটা প্রচার করছি, প্রকাশনা নিয়ে এসেছি এই কারণে যে এর ভিতর থেকেই বাংলাদেশের জনগণ সত্যটাকে আবিষ্কার করতে পারবে, জানতে পারবে। অনেক আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। এবারে আজকের বিশেষ আয়োজন ভাষার আরাম। 21শে ফেব্রুয়ারি রক্তের অক্ষরে এক গর্বের ইতিহাসই লেখা হয়েছিল এই দিন। শুধুমাত্র মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে হাসি মুখে দেয়া যায় প্রাণ। 1952 সালের এই দিনেই বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্তে সৃষ্টি করল সেই উদাহরণ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ক্ষণে সেই 21শেই বাঙালি প্রেরণা খোঁজে করোনার কঠিন সময় পেরিয়ে আসার। রেজন ফয়েজের রিপোর্ট। ঊনসত্তর বছর আগের এই স্মৃতি সাহসের, আত্মপ্রত্যয়ে সেদিনের মতোই এখন উজ্জীবিত করে এদেশের মানুষকে।
তাই ফেব্রুয়ারি শুধু ভাষার মাসই নয়, ন্যায্য অধিকার আদায়ে বাঙালি কতটা দৃঢ় প্রতিজ্ঞ, কতটা আত্মত্যাগে প্রস্তুত, 21শে ফেব্রুয়ারি যেন তারই জলজলে দৃষ্টান্ত। 1952 সালের অগ্নিগর্ভ ফেব্রুয়ারির এই দিনেই বাঙালি জাতি গর্জে উঠেছিল। প্রাণের ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছিল। সেদিন বাঙালির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামও বেগবান হয়। 52 সূত্র ধরে এসেছিল 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ, অর্জন, প্রাপ্তি, স্বাধীন বাংলাদেশ। তাই অমর 21শে নিয়ে আমাদের এত অহংকার, এত গর্ব। প্রতি বছর বাংলাদেশে নানা আনুষ্ঠানিকতায় শুরু হয় যে ফেব্রুয়ারি, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে, তা তো আরো বর্ণিল হবার কথা। অথচ করোনার থাবায় সব আয়োজনই এখন স্থবিরতা। অমর 21শে গ্রন্থমেলা ভাষার মাসে শুরু হবার রীতি ভেঙে বইমেলা এবার চলে গেছে মধ্য মার্চে। 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এমন জনস্রোতেও এবার নানা বিধিনিষেধ। যে 21 আমাদের মাথা উঁচু করে বাঁচতে শেখায়, লড়াই করে অধিকার আদায় করে নিতে শেখায়, করোনার কালো মেঘ ঠেলে আলোর পথের যাত্রী হতে, সেই 21শে হতে পারে সবচেয়ে বড় প্রেরণা। রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। মায়ের ভাষায় কথা বলা কিংবা সৃষ্টির যে আরাম, তা কি অন্য কোনো ভাষায় আসে? ভাষার আরাম নিয়ে সাদাত হাবিবি সেতু রিপোর্ট। যে তোমায় ছাড়ো আমি তোমায় ছাড়বো না মা, আমি তোমার চরণ মাগো। শ্রুতি, মাধুর্য, গৌরব, গীতিময়তা কিংবা যে আবেগে প্রাণের ভাষা, তার নিজস্বতা বোঝানো যায় না, হয়তো যাবেও না কোনো ভাষায়। শুধু মায়ের ভাষার আরামটা বোধে, সত্তায় গুজে নিয়ে ভেসে থাকা আজীবনের। আর ভাষাটা যদি হয় বাংলা। সুলতানি ও মুঘল আমলের 800 বছরের ফার্সি ভাষা, উপনিবেশিক আমলে 200 বছরের ইংরেজি ভাষার কর্তৃত্ব। এরপর পাকিস্তানের উর্দু চাপিয়ে দেওয়া, মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য এই বাংলা বুকের তাজা রক্তে রাজপথ করেছে লাল। 52 সেই রক্তিম আভায় এই বাংলা হেঁটেছে স্বাধীন এক জাতিরাষ্ট্রের পথে, বাংলাদেশের পথে। স্বাধীন দেশের স্বাধীন মানুষেরা এরপর হাঁটি হাঁটি করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সামনে। জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি সবকিছুতেই আজ সেই দেশের মানুষের চিত্রপটে বাংলা। রবীন্দ্র যুগ থেকে লালন, এরপর বিশ্ব সাহিত্যে বারবার আলাপে এসেছে বাংলা। বারবারই বাঙালির মনের ঘরে এই একটা ভাষারই ঠাঁই। সাহিত্যিক সমাজ যেটা আছে সেটা কিন্তু সায়েন্স ফিকশনকে সাহিত্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। এখন অসংখ্য মানুষ সায়েন্স ফিকশন লিখছে, ভালো ভালো সায়েন্স ফিকশন লিখছে। সায়েন্স ফিকশনের মতো আধুনিক ঘরনায়ও বাংলা এখন জনপ্রিয়। কাটতির হিসেবেও কিন্তু অমর 21শে গ্রন্থমেলায় সবচেয়ে এগিয়ে যায় সায়েন্স ফিকশন। জিন্দেগি তো বরবাদ হয়ে যাব, সব টাকা ট্রিটমেন্টে যাবো ভাই, কিডনি মিডনি লিভার মিভার সব মায়ের খেয়ে শেষ হয়ে যাবে। সেই সাথে আছে প্রমিত বাংলার পাশাপাশি নানা আঞ্চলিকতার মধুমাখা বুলি। কে সে আপনাকে অপমান করবি কে? সে কথা তোমাকে তারই জিজ্ঞেস করা উচিত। আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন জীবিকার অনন্য উপাখ্যান। ওরাও ওদের মাতৃভাষার আরাম এ বাংলায় ছড়িয়ে দেয়, দিচ্ছে প্রতিনিয়ত। গানের পাশাপাশি এখন আদিবাসীদের চলচ্চিত্রও কোরাচ্ছে বিশ্ব স্বীকৃতি। সরকারি বেসরকারি অফিসগুলোর দাপ্তরিক ভাষা থেকে শুরু করে দেশের সর্বোচ্চ আদালতের ভাষাটায় ইংরেজির রাজত্ব রয়েছে। তবে সবার বোঝার, জানার হিসেব যখন, তখন কিন্তু বাংলাতেই ভরসা। মায়ের ভাষায় কথা বলতে যে আরাম, তা সব ভাষাভাষীর মানুষের জন্যই একই। তাই তো 52 মায়ের ভাষার আরামের জন্য বাংলার ত্যাগ। আজ বিশ্বজুড়ে বাংলার দিন, গোটা দুনিয়ার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সাদাত হাবিবি সেতু,
এটিএন নিউজ, ঢাকা। দেখছিলাম আমাদের বিশেষ আয়োজন ভাষার আরাম। এবারে অন্যান্য সংবাদ জানাবো করোনা প্রসঙ্গে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরও 7 জনের মৃত্যু হয়েছে। আর এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 327 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশ জুড়ে 214টি পরীক্ষাগারে রোববার সকাল 8টা পর্যন্ত শনাক্ত 327 জনকে নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,43,351-তে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8,349-এ। আর চিকিৎসাধীন আরও 475 রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। আর এই নিয়ে এই পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হল 4,91,367। দেশের আরও কিছু খবর। শটগানের গুলিতে ফুসফুস ও হৃৎপিণ্ড ছিদ্র হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের সাংবাদিক বোরহান উদ্দিনের। তার শরীরে শটগানের 62টি স্প্লিন্টারের ক্ষত থাকার কথা জানিয়েছেন ময়না তদন্তকারী চিকিৎসক। নিহতের বড় ভাই ফখরুদ্দিনের দাবি, বোরহান উদ্দিনকে সংবাদ সংগ্রহের সময় খুব কাছ থেকে পরিকল্পিতভাবে গুলি করা হয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে পৌর মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীদের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের সংঘর্ষ হয় শুক্রবার। এই সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির। শুক্রবার বিকেলে আওয়ামী লীগের এই দুই পক্ষের সংঘর্ষের সময় ভিডিও ধারণ করছিলেন মোজাক্কির। এ সময় সংঘর্ষকারীদের ছোঁড়া গুলি তার গলা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাতে মারা যান মোজাক্কির। শটগানের মাল্টিপল প্লেট ইনজুরির কারণে তার ভিতরে, শরীরের ভিতরে প্লেটগুলো ঢোকে এবং ডান ফুসফুস ইনজুর্ড পাই আমরা, এবং হার্টের একটা বড় রক্তনালী, এতে ছিদ্র পাই। আভ্যন্তরীণ অনেক রক্তক্ষরণ হয়, যার কারণে সে হাইপোভলিমিক শকে মারা গিয়েছে। মাত্র 25 বছর বয়সী এই তরুণ একটি অনলাইন ও দৈনিকের কোম্পানিগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন। নোয়াখালী সরকারি কলেজ থেকে সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করে সাংবাদিকতায় যুক্ত হন মোজাক্কির। ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের বড় ভাই। যে অপরাধী যে হোক না কেন, সন্ত্রাসী যে হোক না কেন, তাকে তদন্ত করে তাকে বিচারের মুখোমুখি করা কঠিন শাস্তি দরকার। কারণ আমি তাকে দেখছি এই কাজ থেকে সে অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্ট। এদিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে সাংবাদিক মোজাক্কির হত্যায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেছেন কোম্পানিগঞ্জের গণমাধ্যম কর্মী সহ সর্বস্তরের মানুষ। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। তারা আগামী 24 ঘন্টার মধ্যে সম্প্রতি তাদের উপর হামলাকারীদের গ্রেফতার ও হল খুলে দেওয়ার দাবি জানান। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে 30 জনের নাম সহ অজ্ঞাত আরও প্রায় 200 জনকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর। এদিকে হল খুলে দেওয়ার দাবিতে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর থেকে মিছিল বের করেন সেখানকার শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান সমাবেশে ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেন। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামীকাল থেকে লাগাতার কর্মসূচির কথাও বলেছেন তারা। 6টার নিউজ আওয়ারের সময় হলো বাইজিত শ্রী বিরতি নেবার। ফিরে এসে আরো থাকছে। বগুড়ার শেরপুরে বাস ট্রাক সংঘর্ষে নিহত 6। গাজীপুরে 7 ডাকাত গ্রেফতার। বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, আবেগের কাছে হার মানল স্বাস্থ্যবিধি। ভাষা
ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। 47-এই বাংলার পক্ষে সোচ্চার ছিলেন ছাত্রনেতা শেখ মুজিব। নোয়াখালীতে নিহত সাংবাদিকের দেহে শটগানের 62টি স্প্লিন্টার। হল খোলার দাবিতে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো দেশের আরও কিছু খবরাখবর। বগুড়ার শেরপুরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। আজ ভোর 5টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কে শেরপুর পৌর শহরে কলেজ রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানান, ঢাকা থেকে বগুড়াগামী SR পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাওয়ার সময় বিপরীতমুখী পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক সহ 6 জন মারা যান, আহত হন 14 জন। দুর্ঘটনার কারণে বগুড়া ঢাকা মহাসড়কে 1 ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরে গ্রেপ্তার হয়েছে আন্তজেলা ডাকাত দলের 7 সদস্য। সড়কে কৌশলে পণ্যবাহী যানবাহন আটক করে লুটপাট চালাতো এরা। শনিবার ঢাকার মিরপুর, আশুলিয়া, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার জাকির হাসান এই কথা জানান। গত 13 ফেব্রুয়ারি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ফ্লাইওভারের পশ্চিম পাশ থেকে একটি ট্রাক ছিনতাই করে এই চক্রটি। আর এই ঘটনার 24 ঘন্টার মধ্যে পুলিশ নারায়ণগঞ্জ থেকে ট্রাক ও 11টি গরু উদ্ধার করে। এই চক্রের বিরুদ্ধে ডাকাতির একাধিক অভিযোগও রয়েছে। এরা একটি পিকআপ করে ঘুরে বেড়ায়, ঘুরে বেরিয়ে তারা তাদেরকে একটি টার্গেট নির্ধারণ করে যে এই গাড়িটা ঘুরবে। তখন তারা ওই মহাসড়কে চলন্ত অবস্থায় তারা একটি সুবিধাজনক স্থানে ওই গাড়িটিকে তারা একটু চাপ দেয়, ওভারটেক করার সময় চাপ দেয়। চাপ দিলে স্বাভাবিকভাবেই পিছনে গাড়িটি চেষ্টা করে যেন আমি গাড়ি স্লো করবো, বা অনেক সময় দাঁড়িয়ে পড়ে। যখন ওই গাড়ি দাঁড়িয়ে পড়ে তখন এইখান থেকে তারা নেমে গিয়ে ওই গাড়িটার দখল তারা নিয়ে নেয়। অমর 21 প্রসঙ্গ আরও একবার। বাঙালির চেতনায় পরশমণি হয়ে বেঁচে আছে 21শে ফেব্রুয়ারি। আত্মশুদ্ধিতে উদ্বুদ্ধ হবার জন্য এই দিন। মহামারীর কোনো বাধাই আটকাতে পারেনি জনগণকে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। মাথা নত না করার প্রেরণার অমর 21। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ মিনার। অনুভূতি, আবেগ, ভালোবাসা আর শ্রদ্ধার জায়গা হচ্ছে আমাদের 21 আমাদেরকে একদিকে যেমন আত্মত্যাগের এক অবিস্মরণীয় মুহূর্তকে স্মরণ করিয়ে দেয়, একইভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ভাষার প্রতি কিভাবে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। মহামারীর বাস্তবতায় ভিন্ন এক প্রেক্ষাপটে এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রদ্ধা নিবেদনেও তাই স্বাস্থ্য সতর্কতা এবং নানা বিধিনিষেধ। অনেক বেশি ভালো লাগছে, কারণ গত বছরের তুলনায় হচ্ছে যে এই বছর মানুষের সমাগমটা কম হলেও মনে হচ্ছে যেন আগের প্রাণটা ফিরে এসেছে। আমাদের চাওয়া আর অপূর্ণ ইচ্ছেটাও প্রকাশের এই দিন। আমরা এখানে এসেছি আসলে নিজেদের সেই অনুভূতিটাকে প্রকাশ করার জন্য, ভাষা শহীদদের প্রতি একটা সম্মান প্রদর্শনের জন্য। আমাদের চাকরির ক্ষেত্রে আমরা ইংলিশটাকে বেশি প্রায়োরিটি দিই, সো ওইদিকে যদি আমরা বাংলা প্রায়োরিটি দিই বা বাংলা মিডিয়াম থেকে যারা আসছে তাদের প্রায়োরিটি যদি বেশি থাকে, তাহলে আমি মনে করি যে বাংলা চর্চাটা আরো বেশি বাড়বে। 52কে স্মরণে মাটির বুকে সবজি দিয়ে শহীদ মিনার এঁকেছেন কুলিয়ারচরের জাফরাবাদ গ্রামের রুমান আলী শাহ। কৃষি খামারে গড়ে তুলেছেন ভালোবাসার এই মিনার। সতর্কতার আহ্বানও কখনো অগ্রাহ্য হয় আবেগের কাছে। শ্রদ্ধা জানানোর আকাঙ্ক্ষায় দলে দলে মানুষ ছোটে শহীদ মিনারে। 21-এর চেতনায় প্রার্থনা একটাই, মাতৃভাষা আর মাতৃভূমিকে ভালোবেসে আগামী দিনগুলোকে আরো সমৃদ্ধশালী করে তোলার। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। জনসংখ্যার অনুপাতে মাতৃভাষা হিসেবে বিশ্বে বাংলার অবস্থান 5ম।
3টি দেশের দাপ্তরিক ভাষা এই বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবিও জোরালো। আর জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সদস্য রাষ্ট্রগুলোতে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেখানে জানানো হয় 21 ফেব্রুয়ারির সাহসিকতার গল্প। Shalom. Je suis brasileiro. Bonjour, moi je parle français, c'est ma langue maternelle. আমি বাঙালি, আর বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে মধুর ভাষা। বাংলা ভাষায় কথা বলতে পারে পৃথিবীতে এমন লোকের সংখ্যা প্রায় 27 কোটি। এর মধ্যে 23 কোটি লোকের প্রধান ভাষা বাংলা। ভাষা নিয়ে তথ্য সংগ্রহকারী সংস্থা ইথনোলগের তথ্য বলছে, মাতৃভাষা হিসেবে বাংলার অবস্থান বিশ্বে 5ম আর ব্যবহৃত ভাষা হিসেবে অবস্থান 7ম। বাংলাদেশের বাইরে সবচেয়ে বেশি বাংলা ভাষায় কথা বলা মানুষ ভারতে। বাংলা দেশটির অন্যতম দাপ্তরিক ভাষাও। পশ্চিমবাংলা ছাড়াও আন্দামান, ত্রিপুরা, আসাম সহ ভারতের কয়েকটি রাজ্যে অনেক মানুষের মাতৃভাষা বাংলা। You know, this is the unique part of our friendship. How many other countries in the world have Bangla as an official language? And, you know, which is the other country in the world where you can sell your content products without even having to translate them? গৃহযুদ্ধে বিপর্যস্ত আফ্রিকান দেশ সিয়েরা-লিওনে 90-এর দশক জুড়ে কাজ করে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী, যেখানে ছিলেন বাংলাদেশ সামরিক বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। দেশটিতে শান্তি ফিরে আসে 2002 সালে। বাংলাদেশের প্রতি সম্মান জানাতে সে বছরই সিয়েরা-লিওনের প্রেসিডেন্ট বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করেন। নিউ ইয়র্ক, লন্ডনের মতো পৃথিবীর বহু শহরে বাংলা ভাষাভাষীর সংখ্যা বাড়ছে। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা হয় বাংলাদেশ ও ভারতের বাইরে বিশ্বের অন্তত 30টি বিশ্ববিদ্যালয়ে। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এখন 6টি ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার হয়। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই জাতিসংঘের সদস্য দেশগুলোতে পালন হয়ে আসছে দিনটি। বিশ্ববাসী জানছে মাতৃভাষার জন্য সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারদের উপর কিভাবে গুলি চালিয়েছিল পাকিস্তানি বাহিনী। খোদ পাকিস্তানের মানুষকেও জানতে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই ইতিহাস। পর্যন্ত বাংলা থাকবে, বাংলার আকাশ থাকবে, বাংলার মাটি থাকবে, বাংলার মাতৃভাষা থাকবে, ততদিন পর্যন্ত আমার 21 শহীদের কথা কেউ ভুলতে পারবে না। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ব্যাংক খাতে তৈরি হয়েছে ইতিহাসের সর্বোচ্চ অলস তারল্যের স্তূপ। দেশের ব্যাংকগুলোতে বর্তমানে অতিরিক্ত তারল্যের পরিমাণ 2 লাখ কোটি টাকারও বেশি। সংশ্লিষ্টরা জানান, বেসরকারি খাতে বড় শিল্প উদ্যোগে বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হচ্ছে না নতুন কর্মসংস্থান। অন্যদিকে করোনা সহ বৈশ্বিক নানা সংকটের কারণে গত কয়েক বছরে বেসরকারি খাত চাপের মুখে রয়েছে। কর্মসংস্থানও হারিয়েছেন অনেকেই। এখন সরকারও ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া বন্ধ করে দিয়েছে। বিপরীতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ ও রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে ব্যাংকগুলোতে অলস অর্থের পরিমাণ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে অতিরিক্ত তারল্যের পরিমাণ ছিল 2,04,738 কোটি টাকা। এর মধ্যে সরকারি ব্যাংকগুলোর কাছে ছিল 83,789 কোটি টাকা, বেসরকারি ব্যাংকের কাছে 98,756 কোটি টাকা ও বিদেশি ব্যাংকে ছিল 22,193 কোটি টাকার অতিরিক্ত তারল্য। মেটাল প্রেসেস কৃষি সংবাদ, সুজলা সুফলা। শরীয়তপুরের বিনোদপুরে বাণিজ্যিকভাবে মৌমাছি পালন করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই।
স্থানীয় মৌ চাষিদের দাবি, সরকারি ব্যবস্থাপনায় মধু কেনা হলে এই পেশাকে টিকিয়ে রাখা সম্ভব। ক্ষেতের পাশে বাক্স ভর্তি মৌমাছি পালনের মাধ্যমে মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন বিনোদপুরের মৌচাষীরা। তারা জানান, মৌমাছিরা সরিষা, তিল, কালোজিরা, ধনিয়া, মেথি সহ বিভিন্ন রবি শস্যের ফুল থেকে মধু আহরণ করে। আর এই মধু সংগ্রহ করে জেলার 6 উপজেলার প্রায় সহস্রাধিক মৌয়াল জীবিকা নির্বাহ করেন। তবে চাষিদের দাবি, বৃষ্টির সময়ে বছরে 3 মাস এই মৌমাছিদের চিনি খাওয়াতে হয়, তখন খরচও বেড়ে যায়। তাই সরকারি ব্যবস্থাপনায় মধু কেনা হলে তারা মধুর ন্যায্য দাম পাবেন। যথারীতি আবারও সময় হলো বায়াজি সৃষ্টির বিরতির। এবার ফিরে এসে আরো যা থাকছে। অ্যান্টিবডি থাকলেও ছড়াতে পারে করোনার নতুন ধরনগুলো। ভাষা শহীদদের প্রতি দেশের ক্রীড়াঙ্গনের শ্রদ্ধা। বিরতি থেকে ফিরে এসে আরও একবার আমন্ত্রণ সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে। আর ফিরে এসে এবারে জানাবো দেশের বাইরের খবর। ভারতীয়দের মধ্যে অ্যান্টিবডি তৈরি হওয়ার পরও নতুন ধরনের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশটিতে করোনা ভাইরাসের নতুন 240টি ধরন শনাক্তের পর এমন সতর্কবার্তা দিয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স, এইমস। ভারতের শনাক্ত করোনার নতুন ধরনগুলো অধিক সংক্রামক ও বিপজ্জনক হতে পারে বলেও অভিমত এখানকার গবেষকদের। এদিকে এনডিটিভিকে এইমসের পরিচালক রণদীপ গুলেরিয়া জানান, ভারতে করোনার হার্ড ইমিউনিটি অর্জনের বিষয়টি একটি জনশ্রুতি মাত্র। হার্ড ইমিউনিটি অর্জনের জন্য মোট জনসংখ্যার অন্তত 80% শরীরে অ্যান্টিবডি থাকা দরকার। মহারাষ্ট্রে শনাক্ত করোনার নতুন ধরনের কারণে এই অ্যান্টিবডি অর্জন কঠিন হবে। যাদের শরীরে ইতিমধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে তারাও নতুন ধরন থেকে আবারও সংক্রমিত হতে পারেন। তিনি আরও জানান যে টিকা কার্যকর হলেও কম হবে, তারপরও করোনা পরীক্ষা, কন্ট্যাক্ট ট্রেসিং ও আইসোলেশনের মতো বিষয়গুলো অব্যাহত রাখতে হবে। জানাবো খেলার খবর। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ক্লাবের ফুটবলার, কর্মকর্তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। মাতৃভাষা বাংলার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। This is important day for this Bangladesh. In Japan, I don't know, we don't do too much like this, but here, this country is too much honor in the Bengali. Honor for me to be part of this national holiday. It is a great things to do to value your language. ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর এই অনন্য ভাবনা ক্লাবের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসাবে 21 ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এই জায়গাতে যদি ওনাদেরকে সবাইকে আমরা যদি নিয়ে আসতে পারি তাহলে ওনাদের নলেজও এনরিচ হলো, ওরাও বুঝলো যে আমরা আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাটা কিভাবে যাপন করি। ভাষা শহীদদের অবদানের সাথে সবাইকে পরিচিত করানোর উদ্দেশ্যেই আমাদের আজকে এখানে নিয়ে আসা। সব ভাষা শহীদদের প্রতি মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধা নিবেদন অনুপ্রাণিত করবে দেশের ক্রীড়া অঙ্গনের অন্য সবাইকে। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা। এদিকে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছেন ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তাদের অনুভূতি। ভাষার জন্য জীবন দিয়েছে আর কোন জাতি, আর কেউ না।
পদ্মা মেঘনা পাড়ের সূর্য সন্তানরা। 1952 সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে জীবন দিয়েছিলেন রফিক সালাম বরকতরা। অ আ ক খ এই শব্দগুলোর জন্য যারা ইতিহাস রচনা করেছেন তাদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি। নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়ে আইপিএল খেলার সিদ্ধান্তে সমালোচিত সাকিবও সামাজিক মাধ্যমে সক্রিয় পাওয়া গেল এদিন। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও বলেছেন, যাদের কারণে মাতৃভাষায় কথা বলতে পারছি তাদেরকে সালাম। টেস্ট অধিনায়ক মুমিনুল এবং মিস্টার ডিপেন্ডেবল মুশফিকও শ্রদ্ধাভরে স্মরণ করেছেন ভাষা শহীদদের। ভাষা আন্দোলনে অমর শহীদদের কারণে নিজের ভাষাকে প্রতিষ্ঠিত করতে পেরেছে বাঙালি, পেয়েছে নিজের পতাকাও, আর সেই পতাকা বিশ্বজুড়ে পরিচিত করে তুলছেন ক্রিকেটাররা। শুভ দেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। এরই সাথে শেষ খবর সন্ধ্যা 6টা নিউজ আওয়ার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, আবেগের কাছে হার মানল স্বাস্থ্যবিধি। ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। 47-এই বাংলার পক্ষে সোচ্চার ছিলেন ছাত্রনেতা শেখ মুজিব। নোয়াখালীতে নিহত সাংবাদিকের দেহে শটগানের 62টি স্প্লিন্টার। হল খোলার দাবিতে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। বগুড়ার শেরপুরে বাস ট্রাক সংঘর্ষে নিহত 6। গাজীপুরে 7 ডাকাত গ্রেপ্তার। অ্যান্টিবডি থাকলেও ছড়াতে পারে করোনার নতুন ধরনগুলো। এবং ভাষা শহীদদের প্রতি দেশের ক্রীড়াঙ্গনের শ্রদ্ধা। এই ছিল সন্ধ্যা 6টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে ট্যাপ করুন STARK এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।